নেদারল্যান্ডসে কাটানো প্রথম সেই দিনগুলো আজকে প্রায় ২ বছর পর সেই সমস্ত দিনের কথাগুলো ভীষণ বেশি মনে পড়ছে। তাই আপনাদের সাথেও কিছু শেয়ার করে নিলাম। আপনারাও জানাবেন আমার এই অভিজ্ঞতাগুলো আপনাদের কারোর সাথে মিলে যাচ্ছে কিনা। নতুন কোনো বানাচ্ছি, দেশ, জানি না নতুন কেমন কোনো খেতে। শহরে এসে যখন নতুন করে কোনো কিছু শুরু করতে হয়, সেই জার্নিটা আপনারাও হয়তো আমার মতো করেই বিয়ে কাটিয়েছেন। হওয়ার ২ মাসের মধ্যেই আমি নেদারল্যান্ডসে চলে আসি। যখন প্রথম এই দেশে নামলাম, চারপাশটা সিনেমার মতো মনে হচ্ছিল। মনেই হচ্ছিল না যে আমি কাছ থেকে দেখছি। কিন্তু প্রথম কয়েকটা দিন সত্যি বলতে যতটা স্বপ্নের মতো ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি ছিল অনুভূতির আর রোলার কোস্টারে। সকালে ঘুম থেকে উঠেই যখন দেখলাম চারিদিকটা নিস্তব্ধ, কোথাও কোনো আওয়াজটুকু নেই, তখন মনের মধ্যে এক অন্য রকমের কিছু নাড়া দিয়ে উঠেছিল, যেটা প্রায় ২ বছর পর আমি এই ভিডিওটা বানাচ্ছি। সত্যি কথা বলতে গেলে এখন এই জায়গাটাকে ভীষণ বেশি ভালোবেসে ফেলেছি। নিজের একটা সংসার তৈরি করেছি, আর এই জায়গাটার প্রতি ভালোবাসা সে আর আলাদা করে বলবার কোনো দরকার নেই। কারণ বিয়ের পর মেয়েরা যেখানেই এসে তার নতুন সংসার শুরু করে, সেই জায়গাটার প্রতি তাদের ভালোবাসা সে আর আলাদা করে বলবার কিছু নেই। আজকে সকাল থেকেই স্নোফল হচ্ছে, চারিদিক তুষারাবৃত। তবে যখন আমি এসেছিলাম তখন কিন্তু ছিল গরমকাল আর শীতকালের মাঝামাঝি। খুব একটা ঠান্ডা ছিল না, আর পরিবেশটা ছিল এর তুলনায় অনেকটাই আলাদা। এখন ঘড়িতে সময় সকাল ৮টা মতো, বানাচ্ছি ব্রেকফাস্ট। সেদিন এখানকার লোকাল সুপার মার্কেট থেকে এরম একটা ব্রেকফাস্টের কিছু নিয়ে এসেছি। জানি না এটা কি, এই প্রথমবারই ট্রাই করছি। তবে এনারা এটাকে পরিজ বলছেন, আর আমিও সেই ডাচদের একটা রেসিপি দেখে এটা বানাচ্ছি। প্রথমে কড়াইতে জল দিয়ে সেটা খানিকটা গরম হওয়ার পর বেশ খানিকটা পরিমাণে এই পরিজের যে আইটেম সেটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব পরিমাণ মতো দুধ। আর এখানে তো এরকম প্যাকেট দুধ পাওয়া যায়, খুব একটা বেশি লাগবে না। আর আজকে প্রথম দিন বলে একটু কম করেই বানাচ্ছি। জানি না কেমন খেতে হবে। যদি ভালো হয় তো আমরা খাবো, আর না হলে তো পাখি আছেই আমাদের ভাড়া করা, তাদেরকে দিয়ে দেব। ফ্লাইট থেকে নেমেই সবথেকে বেশি যেটা আমি অনুভব করেছিলাম সেটা হলো এখানকার ঠান্ডা। আর ডাচ আবহাওয়া যে কত দ্রুত বদলায় তা আপনারা বিশ্বাসও করবেন না। এক সেকেন্ডে রোদ, পরের সেকেন্ডে বৃষ্টি। বাইরে বেরোলে বুঝতে পারবেন না আপনি গরমের পোশাক পরে যাবেন নাকি ঠান্ডার। এই হয়তো বেরোলেন গরমকালে, তবে বাড়ি ফিরতে হবে হয়তো শীতকালে। জানলা দিয়ে উঁকি দিয়ে যখন বাইরের দিকে তাকাতাম, রাস্তায় একটাও লোক দেখতে পেতাম না। এখানকার মানুষজন না ঘর থেকে খুব একটা বেশি মনে হয় বেরোন না। রাস্তাঘাট ভীষণ ফাঁকা হয়। আর আমাদের ওইখানে যেমন গলিতে গলিতে পাড়ার মোড়ে চায়ের আড্ডা বসে, এখানে সেই সমস্ত কিছু ভীষণ বিরল। পরিজের মধ্যে খানিকটা কলাও মিক্সড করে দিতে হবে, যার জন্যে আমি এদিকে স্ম্যাশ করে নিচ্ছি, আর এইদিকে কয়েকটা খেজুরের বীজ ছাড়িয়ে রেখেছি কেটে দেব বলে। আস্তে আস্তে কিন্তু আমি এই সমস্ত ডাচ কালচারগুলোর সাথে নিজেকে মানানোর চেষ্টা করছি। এনাদের খাবার দাবার মাঝে মধ্যে বাড়িতে রান্না করে খাই, বা বাইরে যখন বেরোই কারোর সাথে কথা বলি, তো এনাদেরকে খুবই ভালো মনে হয়। কয়েকদিন আগেই ক্রিসমাসের সময় একটা ডাচ দাদুর সাথে আলাপ হয়েছিল। তিনি তো নিজের থেকে ফটো এবং ভিডিও তুলতে ভীষণ আগ্রহী ছিলেন। এখানকার মানুষজন কিন্তু ভীষণ ফ্রেন্ডলি হয়। ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন বা পার্কে হাঁটছেন, কারোর সাথে দেখা হলো, সেও হয়তো আপনাকে কখনো চিনে না, আর আপনিও কখনো দেখেননি তাকে। তবে হয়তো হঠাৎ করেই বলে বসলো গুড মর্নিং বা গুড ইভিনিং। তখন হয়তো আমাদের একটু অবাক লাগে, কারণ আমরা ইন্ডিয়াতে তো এই সমস্ত কালচারগুলোর সাথে খুব একটা পরিচিত নই। তবে এখানে এসে যখন আস্তে আস্তে এই সব জিনিসগুলো দেখতে দেখতে এখন অভ্যাস হয়ে গিয়েছে। হয়তো নিজের থেকে আমরাও কাউকে বলে দিই, দেখা হলে হয়তো বসে আছেন উনি, গুড মর্নিং, তো উনিও বেশ হাসির ছলে আমাদেরকে অ্যানসার দেন। প্রথমবার যখন এখানে অ্যালবার্টাইনে গিয়েছিলাম, তখন তো এখানকার চাল মশলা সব কিছুই ছিল ভীষণ নতুন। সব কিছু খুঁজে বের করাতে আমার মাথা খারাপ। তারপরে আবার এখানকার প্রচণ্ড দাম।
যে পরিমাণে দাম ছিল এখানের, তখন তো দেখে আমি অবাক হতাম যে এত দাম দিয়ে কে জিনিস কিনবে। তবে এখন ওই দাম দেখতে দেখতে না দামটাও সওয়া হয়ে গিয়েছে, এখন আর খুব একটা বেশি অবাক লাগে না। জিনিসপত্র কিনতে তখন ভীষণ গায়ে লাগতো যখন দেখতাম যে এ কি 10 টাকার বাঁধাকপি আমাকে 200 টাকা দিয়ে কিনতে হবে। তখন অবাক লাগলেও এখন খুবই নর্মাল। তখন আমি আমার সায়ন্তনকে দেখতাম, সে খুব অনায়াসে জিনিসপত্র কিনছে, তখন আমার মনে হতো এই কে রে বাবা, যা ইচ্ছে কিনে নিচ্ছে। এখন যেমন আমি ওরমই হয়ে গেছি, কারণ ও আমার আগেও প্রায় 4 বছর এখানে ছিল, তাই ওর কাছে ওগুলো খুবই নর্মাল হয়ে গিয়েছিল। যদি আপনারা এখানে ডিপেন্ডেন্ট ভিসাতে আসেন, তো আসার আগেও তো অনেক প্রসিডিওর থাকে, যেমন পাসপোর্ট বানানো, ভিসা করা, তার জন্য দিল্লিতে যাওয়া, এই সমস্ত কিছু হওয়ার পর যখন আপনি নেদারল্যান্ডসে ফাইনালি এসে পৌঁছাবেন, তারপরও কিন্তু শুরু হয় আরও একটা নতুন চ্যাপ্টার। নতুন কোনো দেশে এসে নিজেকে রেজিস্টার করার এক চরম যুদ্ধ বলতে পারেন। একের পর এক বিভিন্ন কিছু চলতে থাকে। প্রথমে আসার পর আপনাকে দ্রুত মিউনিসিপ্যালিটিতে নাম রেজিস্টার করতে হয়, সেটা 1-2 সপ্তাহের মধ্যে হয়ে গেলেই ভালো হয়। গল্পে গল্পে আমার পরিজ কিন্তু প্রায় অনেকটাই রেডি। ওপর থেকে কলা, কাজু, কিশমিশ আর খেজুর দিয়ে দিচ্ছি, দেবো চিয়া সিড আর হানি। এখানকার খাবার দাবার কিন্তু ভীষণ হেলদি হয়। সমস্ত রকমের হেলদি জিনিসপত্রের সংমিশ্রণে এনারা কিছু একটা তৈরি করেন, যেটা খেতে খুব একটা ভালো না হলেও খাওয়ার জন্যে ভালো, সেই মনে করেই খেয়ে নিতে হয়। দুপুরে বেশ ভালো রোদ উঠেছে, চলুন বাইরে যাব। আর আজকে না চুলটাও ভীষণ ভেজা আছে, শ্যাম্পু করেছিলাম। এখানে তো আর ওরম ঘর থেকে বসে রোদ পাওয়া যায় না, আমাদের ওইখানে যেমন ছাদে চলে যেতাম চুল শুকনো করতে, তবে এখানে হেয়ার ড্রায়ারই ভরসা। বাইরে বেরোলাম, এই তুষারের মধ্যে দিয়ে হাঁটতে না ভীষণ ভালো লাগে। বেশ একটা মচমচ আওয়াজ হয়, আর এই আওয়াজটাকে না একদম অন্য রকমের কিছু একটা নিস্তব্ধতা ফিল করা যায়। আমরা সবাই যতই বড় হয়ে যাই না কেন, আমাদের নিজেদের মনের মধ্যে কিন্তু একটা ছোট্ট আমি সব সময় থাকে, যেটা হয়তো অবস্থা পরিস্থিতির কারণে সব সময় বেরিয়ে আসতে পারে না, তবে সুযোগ পেলেই কিন্তু মনের মধ্যে থেকে সে উকি দেয়। এখন আমি একটু যাচ্ছি বাজারে, বেশ কিছু জিনিসপত্র বাড়িতে শেষ হয়ে গিয়েছে, দৈনন্দিন যা লাগে আর কি, দুধ, ব্রেড, ডিম, চিকেন, এই সমস্ত কিছুই নিতে এসেছি। নেদারল্যান্ডে আসলে এই শহরটা এতটাই সুন্দর, সবাইকে না আপন করে নিতে জানে, সবাই এর প্রেমে পড়তে বাধ্য। এত সুন্দর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, ক্যানেল, আমস্টারডাম, রটারডাম, সব শহরগুলোয় এত সাজানো গোছানো, আর এত কিছুর মাঝখানেও যে সমস্ত কিছু ভীষণভাবে অর্গানাইজড। এখানকার রাস্তাঘাট কতটা পরিষ্কার আর এখানকার মানুষজন কতটা নিয়ম মেনে চলে, তা দেখে আপনি অবাক হবেন। আমি তো জাস্ট অবাক হয়ে যেতাম। আমাদের ইন্ডিয়াতে তো আমরা একটা চিপস খেলাম, সেটা নিচে ফেলে দেওয়া খুবই কমন ব্যাপার, তবে এইখানের মানুষদেরকে আমি দেখেছি, যদি ডাস্টবিন অনেক দূরেও থাকে, ওনারা সেটিকে হাতে ধরেই রাখেন, যতক্ষণ না ডাস্টবিন পাবেন ততক্ষণ অবধি কিছুতেই নিচে ফেলবেন না। আমি এখন এসেছি একটা পাইন গাছের নিচে। পাইন কোন খুঁজছিলাম, যদি পড়ে থাকে তো একটা নিয়ে যাব। কয়েকদিন আগে একটা পেয়েছিলাম জানেন, আর পাইন কোনগুলো আমার ভীষণ ভালো লাগে। এটা একটা এখানকার রেস্টুরেন্ট, আমাদের বাড়ি থেকে খুবই সামনে একটা টার্কিশ রেস্টুরেন্ট আছে, সেটা ভীষণ সুন্দর সাজানো গোছানো, দেখেই মন ভরে যায়। আর দেখুন গাছের ওপরে বরফগুলো আছে, যেন মনে হচ্ছে প্রত্যেকটা গাছে ফুল ফুটে রয়েছে। এই হলো নেদারল্যান্ডের ডেয়ারি প্রোডাক্টের সমস্ত কিছু। এখানে সব কিছু আপনি একসাথেই পেয়ে যাবেন। এই এত রকমের দই পাওয়া যায়, সাথে এত রকমের দুধ। এগুলো কিন্তু সবই আলাদা আলাদা দুধ, যেমন এটা হচ্ছে ফুল মিল, এটা অন্য। চলুন সুপার মার্কেট থেকে যা যা ছিল তা মোটামুটি সবই কোন দুধটা নেওয়া যায় দেখি, এরপরে জাস্ট দাম করে বেরিয়ে যাবো। এখানে তো দামও নিজেকেই করতে হয়, অপশন থাকে, তবে সেখানে অনেকটাই লাইন দিতে হয়। দেখুন জিনিসপত্র নিয়ে বাড়িতে চলে এসেছি,
বেশ অনেক কিছুই আনার ছিল আজকে। রসুন, ব্রকলি, লেবু, আমন্ড, ফুল টমেটো, অ্যাভোকাডো, খেজুর, আলু, পেঁয়াজ, টমেটো, অনেক কিছু। এই সমস্ত কিছু আনার পরে সবথেকে বড় যে কাজটা রয়ে যায় এগুলো গোছানো। নিয়ে আসা তাও ঠিক আছে, গুছিয়ে রাখতে যেন আরও বেশি কষ্ট হয়। আর এই শীতকালে লিচু পেয়েছি। এখানকার না এ এক অদ্ভুত ব্যাপার, শীতকালে লিচু, আম সবই পাওয়া যায়। বিশেষ করে লিচু তো আমরা গরমকালে পাইই না, এই শীতকালে লিচু পাওয়া যাচ্ছে। এই সমস্ত কিছু তো আমাদের ভাবার অনেক বাইরে। যাক চলুন, এখন প্রায় সন্ধে নেমেছে আর আমি একটু এরম পিৎজা বানিয়ে নিলাম। ঘরের পিৎজায় খুব একটা হেলদিও না আবার আনহেলদিও না, যখনই ইচ্ছে করে ঘরেই বানিয়ে নিই। বাইরের খাবারটা যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করি, এখানে এমনিতে পাওয়াও যায় না আর খাওয়াও খুব একটা হয় না। তাহলে চলুন, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। যদি আমার ব্লগটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।